কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপনের আসর। বসন্তের মৃদু হাওয়ায় যখন পলাশ রাঙায় চারদিক, তখনই আসে রঙের উৎসব দোল। দোলের রঙিন আবহ চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনাদের প্রত্যেককে জানাই দোল উৎসবের আগাম শুভেচ্ছা। জীবনের সব দুঃখ মুছে যাক রঙের ছোঁয়ায়, সম্পর্কগুলি আরও রঙিন হয়ে উঠুক ভালোবাসা আর আনন্দে। আজ অভিজ্ঞাপনের উপস্থাপনায় রয়েছে আমি গঙ্গোত্রী, সেই সঙ্গে আমি রয়েছি শ্বেতা। শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে একটু ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। কি বলছে আজকের দিন? আজ ২রা মার্চ। ইতিহাসের পাতায় আজকের দিনটি ভারতের জন্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। ১৯৫৮ সালের এই দিনেই প্রতিষ্ঠিত হয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে যার নাম DRDO। দেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলতে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ২রা মার্চ শুধু একটা সাধারণ দিন নয়, বরং ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি ও আত্মনির্ভরতার এক স্মরণীয় অধ্যায়। অতুল চন্দ্র ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামী, যিনি ১৮৮১ সালে আজকের দিনে অর্থাৎ ২রা মার্চ জন্মগ্রহণ করেন। ১৮৯৪ সালে প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষ জায়া জন্মগ্রহণ করেন আজকের দিনে। সরোজিনী নাইডু ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী, ১৯৪৯ সালে প্রয়াত হয়েছিলেন আজকের দিনে। ১৯৮৩ সালে আজকের দিনে অর্থাৎ ২রা মার্চ বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী প্রয়াত হন আজকের দিনে। এই ছিল ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের প্রিয় পর্ব লিখছে তোমায় পর্ব, অর্থাৎ চিঠির। চলুন তাহলে প্রথম চিঠিটি কে লিখেছেন আজকে সেটি পড়ে শোনাই। আজকের প্রথম চিঠিটি লিখেছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের কুলবেড়িয়া থেকে গৌতমপতি। তিনি লিখে পাঠিয়েছেন, প্রিয় সখা অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় নির্বাচন সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। দীর্ঘকাল পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের মনে যে বশ্যতা, মান্যতা ও হীনমন্যতার মনোভাব শিকড় গেড়ে বসেছে, সেটা হতে মুক্ত হতে অনেক সময় ও লড়াইয়ের দরকার। এই প্রসঙ্গে মনে পড়ছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির স্ত্রী সুধা মূর্তির কথা। যে সময় মহিলারা ইঞ্জিনিয়ারিং পড়তেন না, সেই সময় তিনি একা ছেলেদের সঙ্গে ব্যাঙ্গালোরের বিভিবি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল
অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছেন। বিইতে প্রথম শ্রেণীতে প্রথম। পরে ভারতীয় বিজ্ঞান সংস্থা থেকে কম্পিউটার বিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উভয় ক্ষেত্রেই তিনি স্বর্ণপদক পেয়েছিলেন, তবুও চাকুরি পাননি। টেলকোর ইঞ্জিনিয়ার পদের একটি বিজ্ঞাপনে মহিলাদের আবেদন করার দরকার নেই দেখে ক্ষুব্ধ হয়ে তৎকালীন কোম্পানির চেয়ারম্যান JR-D টাটাকে একটি পোস্ট কার্ডে চিঠি লিখে এর বিরোধিতা করেন। তার সেই ঐতিহাসিক চিঠি ইঞ্জিনিয়ার পদে শুধু তার পথে খুলে দেয়নি, মহিলাদের জন্য সেই দরজা উন্মুক্ত করে দিয়েছিল। সেনাবাহিনীতে মহিলারা উপযুক্ত সম্মান ও পদ পাওয়ার জন্য দীর্ঘ 10 বছরের লড়াইয়ের পর 2020-তে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেনার কমান্ডিং অফিসার পদ থেকে মহিলাদের দূরে রাখা চলবে না, তাদেরও পার্মানেন্ট কমিশন দিতে হবে। এখন সেনাবাহিনীতে মহিলাদের উচ্চ পদে যাওয়া অনেক সহজ হয়ে গেছে। বর্তমানে মেয়েরা প্লেন, ট্রেন, জাহাজ, যুদ্ধ বিমান চালাচ্ছেন, মহাকাশ যাত্রা করছেন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা, চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক কাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, রোজগার করছেন, সংসার সামলাচ্ছেন। এই সব ক্ষেত্রে প্রবেশ ও প্রতিষ্ঠা পেতে তাদের পদে পদে সংসার, সমাজ, রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই লড়াই জারি রাখতে হবে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি, কুলুবেরিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। এবারের চিঠিটি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। বিষয় নারীর লড়াই। বন্ধু লিখেছেন, শুধু কোনো একজন সাহসিনীর প্রসঙ্গ তুলে ধরে গুরুত্বপূর্ণ বিষয়টির মাধুর্য নষ্ট করতে চায় না বন্ধু। খুব খোলাখুলি বলছি, প্রায় প্রতিদিনই কত শত নারীকে চোখের সামনে বা কাছে দূরে দেখছি, যাদের নিরন্তর লড়াই এই সমাজকে প্রগতির শীর্ষ ধাপে পৌঁছে দিতে সদা তৎপর। অতীতে কর্মসূত্রে অনেক গ্রামে ঘুরতে হয়েছে, এখনো পুরনো অভ্যাস রয়ে গেছে। সময়ে অসময়ে ছুটে যায় মাটির টানে, সবুজের টানে, মায়েদের টানে। বড় আশ্চর্য লাগে, পৃথিবীতে মানুষই নাকি বুদ্ধি শ্রেষ্ঠ। এ তকমা নিজেরাই নিজের বুকে সেঁটেও বিশ্বব্যাপী নারী পুরুষ আজও একই সারিতে দলবদ্ধ হয়ে হাঁটতে শেখেনি। এখনও মানব সমাজে নারী পুরুষ দুটি শ্রেণী, অথচ কত বড় বড় উক্তি, অর্ধেক আকাশ হলো নারী। তো বন্ধু, কথাটা বারবার বলে দিতে হবে কেন? আমাদের বোধের দরজায় কি জং ধরেছে যে বারবার বলতে হবে নারী স্বাধীনতা চাই, নারীর সমান অধিকার চাই? তাহলে আমরা কেমন করে সর্বোৎকৃষ্ট প্রজাতি হলাম? ইতিহাস বলে, অতীতে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সে সমাজে নারীর সমান অধিকার ছিল। তো প্রশ্ন, সে সমাজ হারিয়ে গেল কেন? কেন মেয়েরা সম্মাননীয় অধিকার ধরে রাখতে ব্যর্থ হলো? প্রিয় অভিজ্ঞাপন, যদি ভুল না বুঝো তবে অপ্রিয় সত্যটা বলতেই হচ্ছে। কি ভাবছো, অপ্রিয় সত্য বলতে নেই? কিন্তু কি কারণে? তাহলে তো বিজ্ঞানের পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের দরজাটা বন্ধ রাখতে হবে। তাই এসো বরং সহজ উত্তরটাই খুঁজে বের করি। প্রথমত, পুরুষের এক্স ও ওয়াই ক্রোমোজোম, নারীর দুটি এক্স। ফলত পুরুষের শারীরিক শক্তির তুলনায় নারীর শক্তি সর্বদাই কম। আবার নারীর বুদ্ধি, বিবেচনা, ধৈর্য পুরুষের চেয়ে বেশ খানিকটা বেশি। প্রসঙ্গত, যে মহামনীষীর কথা সমস্ত বিষয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে, সে রবীন্দ্রনাথই বলেছেন, নারী পুরুষের শারীরিক বৈষম্যটাই ভবিতব্য লেখা হয়েছে বিধাতার সৃষ্টির মধ্যেই। যেখানে
শত চেষ্টা করেও নারী পুরুষকে একই সারিতে বসানো যায় না, এটা অনিবার্য সত্য। অতএব নারীর সমান অধিকারের প্রশ্নে লড়াইয়ের চেয়েও নারীর সমান মর্যাদা লড়াইটা অনেক বেশি প্রাসঙ্গিক ও জরুরি। শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ। জাগো নারী জাগো বন্যে শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যে শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যে শিখা। শ্রোতা বন্ধুরা, এবারে যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন বাঁকুড়া জেলা থেকে সুনীল বরণ কালিন্দী। তিনি লিখছেন, লক্ষ্মী উঠ রে মা, দুপাত পড়েলে। এখনো কুঁকনা ডাকে নাই মা, কাকে গু খায় নাই। ঝুইন ঝকা রাতে উঠেই পড়তে লগে যাব। এই তো খানিক আগেই শুলুম, তুইও টুকুন শু কেনে। আমাকে ছুরিগুলা রেডি করতে হবে, তারপর ভোরেই হাঁটা না দিলে টাইমে হাটে পৌঁছাতে লাইরব। কাল রাতে তো জ্বরে কাঁপছিলি, বেহুশ হয়ে মরার মতন বিছানায় পড়েছিলি। আজটুকুন জিরান দে ন শরীরটাকে। আমাদের মতন গরিবদের কি জিরালে চলবে? তুই মিছা ডরাস না, আমার কিছু হবে নাই। আমি কি জাতার মা বেটি? আমি হচ্ছি লক্ষ্মীর মা, দুর্গা। আমি সামান্য মিয়া লই রে মা। শোন, ঘরের বাইরে একদম বেরাবি না। দিনকাল খারাপ, মন দিয়ে লেখাপড়া করবি। হাঁড়িতে পান্তা আছে, নুন মেখে আলু পুড়িয়ে খেয়ে নিবি। আমি সন্ধ্যায় এসে ভাত বসাবো। ঘরে তো মোটেই দুটা মানুষ, তার জন্যে এত পরিশ্রম। এটাই তো আমার স্বপ্নের লড়াই রে মা। এটা তোর স্বপ্নের লড়াই? হ রে মা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যারা বিটিছানা হলে হেলা ফেলা করে, বোঝা ভাবে, আড়ালে আবডালে কুনজর দেয়, তাদের বুঝাই দিতে হবে ওয়ারা বোঝা লয়, ওয়ারা বোঝা বইতেও পারে, ওয়াদেরও মান সম্মান আছে। এটার জন্যে তোকে গেদে বই পড়তে হবে, নামি কলেজ থেকে পাশ করে বড় চাকুরি করতে হবে, দুনিয়াকে দেখাই দিতে হবে। ওয়ার লগেই তো আমার লড়াই, এত পরিশ্রম। লণ্ঠনের শিখায় লক্ষ্মী মায়ের চোখে দেখে দৃঢ় প্রত্যয়। আপন ভাগ্য জয় করার জন্য যেদিন লক্ষ্মীর হাত ধরে মা স্বামীর ঘর ছেড়েছিল, সেদিনও এমন প্রত্যয় ফুটেছিল মায়ের চোখে। লক্ষ্মী উঠে পড়ে, ওকেও লড়তে হবে জীবনের লড়াই। প্রেরক সুনীল বরণ কালিন্দী, গ্রাম ও পোস্ট বন দুবরাজপুর, থানা শিমলাপাল, জেলা বাঁকুড়া। এবারের যে চিঠিটি পড়ছি, চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শীষান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। বিষয় বিত্ত বাসনা। আমার প্রিয় অভিজ্ঞাপন। নমস্কার, আদাব, সালাম। আশা করি ভালো আছেন। টাকা হচ্ছে মাটি, টাকায় মানুষের সুখ স্বাচ্ছন্দ্য। আবার ঠাকুর বলেছেন অর্থই অনর্থের মূল। তবুও টাকার পিছনে মানুষ ছুটছে। কোথায় শুনেছিলাম গানটা? টাকা উইরা বেড়াইছে, ধরতে পারলেই হইল। টাকা মানুষকে অহংকারী করে তোলে। লোকে
যার টাকা আছে তাকে সম্মান দেয়, কিন্তু এই টাকার পিছনে ছুটতে গিয়ে অনেকে সর্বস্ব হারায়। টাকা টাকা করে অনেকের মাথা খারাপ হয়ে যায়, সব কিছু হারিয়েও সে পরশ পাথরের খোঁজ করে, ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবে। টাকার পিছনে ছুটে সর্বশান্ত হয়ে যাওয়ার কাহিনীটি তোমায় শুনতেই হবে। মুন্নাদাকে চেনো? মুন্না ভক্ত, যার সুন্দর মতো দোকান, খেলাঘর। ঠাসাঠাসি ভিড়, লাইনে দাঁড়িয়ে জিনিস কিনতে হয়। 3 জন কর্মচারী হিমশিম খেয়ে যায়, আর মুন্নাদা টাকা গুনতে গুনতে। লাইনে না দাঁড়ালে জিনিস পাওয়া খুব মুশকিল। মুন্নাদার আরেকটি অভ্যাস ছিল, সপ্তাহে 1-2 করে লটারির টিকিট কাটত। এরকম বেশ ভালোই চলছিল। মুন্নাদা একদিন লটারিতে বেশ কিছু টাকা পেল। খুশি হয়ে আমাদের মিষ্টি খাইয়েছিল। যেটা ছিল 1-2, সেটা এখন হয়ে গেল 1 গোছা 2 গোছা। এবার বেশি বেশি টিকিট কাটা। দোকানে আর মাল পাওয়া যায় না। কর্মচারীগুলো এক এক করে চলে গেল। দোকানে গেলে দেখা যায় মুন্নাদা লটারির টিকিট নিয়ে টিভিতে লটারি খেলার রেজাল্ট দেখছে। আস্তে আস্তে দোকান উঠে গেল। দোকানের বারান্দায় একটা টেবিল নিয়ে লটারির টিকিট সাজিয়ে বসত। আমরা বললাম, এত ভালো দোকান তুমি নষ্ট করে দিলে। দেখো না, আনসোল্ড টিকিটে যদি একটা প্রাইস লেগে যায়, আবার দোকান খুলব। তা তুই 2 টিকিট নিবি? ভালো ছিল, এই দেখ মিডিল নম্বর। আমরা পালিয়ে আসি। মুন্নাদা এখন হাওয়াই চটি, ছেঁড়া পায়জামা, ফতোয়া পরে মানুষকে টাকা পাওয়ার স্বপ্ন দেখায়। দেখুন না, এই টিকিটটা খুব ভালো ছিল, মিডিল নম্বর, একেবারে মিলে যাবে, লাগলে কোটি টাকা। মুন্নাদাকে এখন বাড়িতে ঢুকতে দেয় না। সে 1 পাতা 2 পাতা লটারি টিকিট নিয়ে যায়, আর লোকজনকে হঠাৎ বড়লোক হবার স্বপ্ন দেখায়। নিজেও স্বপ্ন দেখে কোনোদিন হয়তো অবিকৃত টিকিটে তার টাকা লেগে গেছে। একদিন আমাকে ওপাড়ার ভোলা বলল, জানিস মুন্নাদা মারা গেছে। তাদের বাড়ির সিঁড়ির তলায় দেখি মুন্নাদা লাশ হয়ে শুয়ে আছে, হাতে 1 গোছা লটারির টিকিট। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন। সবাইকে আগাম হোলির শুভেচ্ছা। এই প্রসঙ্গে একটা কথা বলি, হোলি খুব আনন্দের উৎসব। রং খেলুন সবাই, একে অপরকে রং দিন, রং খেলুন, কিন্তু রংলি রং খেলবেন না, চোখে রং পড়ে গেলে অসুবিধা আছে। ভালো থাকবেন বন্ধুরা, খুব ভালো থাকুন। শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে চিঠিটি পাঠিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই লিখছি তোমায় পর্বে শেষ চিঠিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে দেবীদাস বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সমাজ ও বিজ্ঞান প্রযুক্তির সাথে সাথে নারীরাও প্রগতিশীল হয়ে উঠছে। তার কারণ, নারীরা আজ লেখাপড়া শিখে নিজেদের অবস্থান উন্নত করেছে। আসলে প্রত্যেক নারীর একটা নিজস্ব পরিচয় থাকা দরকার, শুধুমাত্র বাবার আর স্বামীর পরিচয় নয়। 15 বছরের ঝুমা মুখার্জি 8-এ পড়ে। রাস্তা দিয়ে যাবার সময় স্কুলের পথে চায়ের দোকান থেকে এক বড় লোকের ছেলে বখাটে ছোকরা গান ধরে, ঝুমা চুমা দে দে। প্রথম প্রথম এড়িয়ে যেত ঝুমা। বাবাকে বললে বাবা বলল, তুমি নিজের মধ্যে প্রতিরোধ গড়ে তোলো। এর 2 দিন পর স্কুলের পথে যেই বখাটে ছোকরা গান ধরেছে, অমনি ঝুমা ভাইয়ের ক্রিকেট ব্যাট নিয়ে মারতে থাকে। সেই ছোকরা ভয়ে কাঁপতে থাকে। রণচণ্ডী মূর্তি দেখে কয়েকজন শিক্ষক ছাত্রছাত্রী হাজির হয়, তারাও অপমান করে। পুলিশ আসে, গ্রেপ্তার করে নিয়ে যায়। আর কোনোদিন কোনো ছোকরা আর মেয়েকে টিটকারি করে না। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।
শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিয়ে অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয়। জগৎ যদি আবার সৃষ্টি করো, তবে নিজে একবার নারী হয়ে এসো পৃথিবীতে প্রভু। কন্নড় লেখিকা বানু মুস্তাকের বি এ ওমেন ওয়ান্স লর্ড গড গল্পের এই মর্মস্পর্শী উচ্চারণ যেন যুগ যুগান্তরের নারীর আত্মী ও আত্মমর্যাদার সম্মিলিত প্রতিবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনও সে প্রতিবাদে সোচ্চার। তাই এই অনুষ্ঠানে মার্চ মাসের চিঠি পাঠানোর প্রথম বিষয় নারীর লড়াই। সময়ের স্রোতে সভ্যতা এগিয়েছে, প্রযুক্তি বদলেছে, সমাজের কাঠামো পাল্টেছে, তবুও নারীর সংগ্রাম আজও নানা রূপে বর্তমান। কখনো তা শিক্ষার অধিকার নিয়ে, কখনো কর্মক্ষেত্রে সমান মর্যাদার দাবিতে, কখনো বা ঘরের চার দেওয়ালের নীরব অবমূল্যায়নের বিরুদ্ধে। কিন্তু ইতিহাস সাক্ষী, নারী থেমে থাকেনি, পথ তৈরি করেছে, আলো জ্বালিয়েছে, আগামী প্রজন্মের জন্য শক্ত মাটিতেও বীজ বুনেছে। আপনার চোখে দেখা কোনো সাহসিনী বা নিজের জীবনের সংগ্রামের কথা, কিংবা সাহিত্য, সঙ্গীত, কবিতায় প্রতিফলিত নারীর অদম্য আত্মশক্তির কথা আমাদের লিখে পাঠান। আপনার কলমের ভাষায় উঠে আসুক বাস্তবের কাহিনী, আশা ও আত্মমর্যাদার দীপ্তি। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পৌঁছে দিতে পারেন আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই। শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের দ্বিতীয় বিষয়টাও আপনাদের জানিয়ে রাখি। অর্থের প্রয়োজন চিরকাল ছিল, আছে, থাকবে। কিন্তু যখন সেই প্রয়োজন বাসনায় রূপ নেয় আর বাসনা লোভে পরিণত হয়, তখন মানুষের মন, সম্পর্ক, সমাজ সব কিছুই বদলে যেতে শুরু করে। বিত্ত কি কেবল নিরাপত্তার প্রতীক, নাকি কখনো তা হয়ে ওঠে অশান্তির কারণ? অর্থ কি আমাদের স্বাধীনতা দেয়, নাকি অদৃশ্য শৃঙ্খলে বেঁধে ফেলে? কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, অর্থের কাছে মানুষ আজ দাস, বিবেকের বাণী হয় নিঃশ্বাস। অর্থাৎ অর্থকে মানুষের স্বাধীনতার শত্রু হিসেবে কবি দেখিয়েছেন। বিত্ত নিয়ে আপনার অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চায় অভিজ্ঞাপন। অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পাঠাতে পারেন। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। তাই কলম ধরুন আজই, আপনার অনুভব আপনার ভাষায় শোনান বিত্ত বাসনার অন্তরালের সত্য কথা, শুধুমাত্র অভিজ্ঞাপনে। এবার জানিয়ে দিচ্ছি একটি তথ্য। আগামীকাল অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার ঈশ্বর পাঠশালার উদ্যোগে হোলিকা দহন তথা রঙের উৎসব হোলি উপলক্ষে এক রক্তদান শিবির ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে। যারা রক্তদান ইচ্ছুক তারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 8794398331 এই নম্বরে। জানিয়ে দিলাম তথ্যটি। শ্রোতা বন্ধুরা, বসন্তকাল, আবহাওয়া পরিবর্তনের সময়। শীত থেকে গরমে যাওয়ার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে নির্দিষ্ট কিছু রোগ বেশি দেখা যায়, যেমন আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ধুলোবালিতে ভাইরাসের সংক্রমণ হয়, ফলে হাঁচি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, জ্বর এগুলি হতে পারে। বাতাসে এই সময় পরাগরেণু বৃদ্ধি পায়, ফলে শ্বাস নিতেও কষ্ট হয়। ঋতু পরিবর্তনের এই সময় সুস্থ থাকতে আমাদেরকে নিতে হবে কিছু সচেতন পদক্ষেপ। রোগ প্রতিরোধের জন্য প্রথমেই প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। ধুলোবালি ও ফুলের পরাগরেণু থেকে রক্ষা পেতে
প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে, বেশি করে জল পান করতে হবে, মৌসুমি ফল ও শাকসবজি রাখতে হবে খাদ্য তালিকায়। সর্বোপরি পর্যাপ্ত ঘুম ও নিয়মিত হালকা ব্যায়াম শরীরকে রাখে সতেজ ও শক্তিশালী। বিশেষ সমস্যা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ সচেতন হওয়াটাই সুস্থ থাকার প্রথম শর্ত। এবারে কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় মন্ত্রকে আইএএস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে। মোট শূন্যপদ 44টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি, এমএ, এমএসসি পাস। বয়স হতে হবে 21 থেকে 30 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 3 মার্চ। লিখিত পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। এই ছিল কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 23.4 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ